তো সবারই এখন ইচ্ছা টাইগার দেখবো, রয়্যাল বেঙ্গল টাইগার। ওপরে উঠবে না, কিন্তু টাইগার দেখার শখ কিন্তু 16 আনা। হ্যাঁ, এই যে বলছে দেখো, আমি ওপরে উঠবো না, কিন্তু টাইগার দেখার শখ 16 আনা, ওইখানে ওপরে আছে। দার্জিলিং বাঙালিদের কাছে একটা আবেগ, যেখানে মানুষ বারবার ছুটে আসে মায়াবী এই শিবালিক পর্বতমালার টানে, আর দেখা জায়গাও এক্সপ্লোর করতে থাকে নতুনভাবে, নতুন স্বাদে আর নতুন ছন্দে। আজকে আমার গল্প কিন্তু অনেকটা এরকমই। তোমাদের সাথে যে জায়গাগুলো ভাগ করে নেব, সে জায়গাগুলো কিন্তু আগে আমার দেখা, কিন্তু ওই যেভাবে নতুন করে এক্সপ্লোর করলাম সেটা দেখানোর লোভ সামলাতে পারলাম না। আশা করছি আমার সাথে তোমরাও কিন্তু ইকুয়ালি এনজয় করবে দেখা জায়গাগুলো। আর যারা দেখোনি তাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি, এই 6 ইঞ্চি স্ক্রিন দেখে অবশ্যই এই জায়গাগুলো দেখার প্ল্যান করতে বাধ্য হবে। তো চলো শুরু করা যাক আজকের গল্প। গল্পে কিন্তু থাকবে নানান কাহানিয়া, তাই যারা নতুন দেখছো তাদের কাছে একান্ত অনুরোধ রইল, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। So good morning guys, another bright day from Darjeeling. আর আজকে হচ্ছে সেকেন্ড ডে। কালকে আমরা গেছিলাম হচ্ছে সকালবেলা তিনচুলা, লামাহাট্টা, তার সাথে হচ্ছে তাকদা টি গার্ডেন। তো সেই ভিডিওটা তোমাদের সাথে দেখিয়েছি। আর রাত্রিবেলা আমরা ডিনার করেছিলাম গ্লেনারিতে, তো সবই দেখিয়েছি। তোমরা নিশ্চয়ই এনজয় করেছো। যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু আগের পর্বটা একবার দেখে নিও। তোমাদের সবার কাছে একান্ত অনুরোধ রইল, দেখে নিও। আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর এটা তো তোমাদের আগেই বলেছিলাম যে দার্জিলিং যে আমরা এসেছিলাম, এটা তো পুরো কোনো প্ল্যান ছিল না, উঠলো বাই তো দার্জিলিং যাই এরকমই আসছিলাম। আর আজ এটা বেশ মজার ব্যাপার, আজকে আমাদের যে ড্রাইভার সাহেব থাকবেন ওনার নাম হচ্ছে বেঞ্জামিন। তো জিজ্ঞেস করতে হবে যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কি না, কিন্তু শুনলাম বোধহয় বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন না। যখন বেঞ্জামিন নামটা শুনেছিলাম খুব এক্সাইটেড হয়েছিলাম যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের সাথে বোধহয় দেখা হয়ে যাবে। তারপরে দেখলাম যে না, বোধহয় গুরুং। তাও এবার কনফার্ম করে নেব যে ফ্র্যাঙ্কলিন কিনা। আর চলো আজকে দেখতে থাকো। আজকে আমরা যাবো রক গার্ডেন, আর রক গার্ডেন যাবো, তার সাথে আর কি কি স্পট যাবো এখনো জানি না। ওই বাতাসিয়া লুপ যাওয়ার কথা বলেছিলাম, আমরা স্টেট না করে দিয়েছি যে আমরা যাবো না, কারণ এগুলো দেখেছি আগে, আর ক্রাউডেড প্লেস ভালো লাগছে না। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। আমরা কিন্তু ম্যাল থেকে বেশ কিছুটা নিচে নেমে এসেছি, আর এখান থেকেই আজকের গাড়ি ধরবো। আর এই হলো বেঞ্জামিন জি, সেদিনের সারথি। একটু আশাহতই হয়েছিলাম যে ফ্র্যাঙ্কলিনের সাথে দেখা হলো না। ওনার সাথে আমাদের আলাপ হয়েছিল ম্যালেই। উনি বলেছিলেন যে রক গার্ডেন দেখানোর সাথে সাথে পথে যা যা সাইট সিইং পড়বে সব দেখিয়ে দিয়ে আমাদের থেকে 2000 টাকাই নেবে। তো আমরা রাজিও হয়ে গিয়েছিলাম। কথা মতো এলাম প্রথম স্পট পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক। এখানে আমি আগেও এসেছি, আর এখানেই প্রথম রেড পান্ডা দেখেছিলাম। তবে চলো তোমাদের নিয়ে প্রবেশ করি দার্জিলিং জুতে। প্রবেশ করতেই নজরে পড়লো বেশ কিছু প্রজাতির হরিণ। এখানে প্রবেশ মূল্য 110 টাকা। মোটামুটি জায়গাটা একই রকম আছে, তবে বয়স্ক লোকদের জন্য কিন্তু এটা একেবারেই রেকমেন্ডেড নয়। তার কারণ এখানে অনেকটা হাঁটতে হয়, আর পুরোটাই কিন্তু খাড়াই পথ। কোনটা যে ব্লু শিপ আর কোনটা যে হোয়াইট শিপ ধরতে পারবে না। এখান থেকে দেখো পিছনের ভিউটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তবে আমরা 4 জন পাহাড়ি পথ বেয়ে হাঁটতে হাঁটতে কিন্তু ক্লান্ত হয়ে গেছি, তাই ঢুকে পড়লাম একটা বেকারি শপে। এই জুতে হাঁপিয়ে ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট চলছে আর কি। আমাকে বাঘ মামা বলেছে যে ব্ল্যাক ফরেস্ট খেতে। আচ্ছা, আর তুমি? খুব ভালো খাচ্ছি, দারুণ খেতে। কার সময় বেশি কথা বলতে নেই। মারা বলছিল নেমে যাবে, যাওয়ার খাড়াই রাস্তা উঠতে পারবে না, তাই হলো চলো একটু। হ্যাঁ, 110 টাকা হচ্ছে টিকিট ফেয়ার। তো 110 টাকা দিয়ে টিকিট কেটে ব্ল্যাক ফরেস্ট খেয়ে বেরিয়ে যাওয়াটা কীরকম লাগে বলো দেখতে।
চলো লেপার্ড ফেপার দেখে সোজা নেমে যাব। আর এদিকে প্রচণ্ড ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে, আমি তোমাদের একবার শোনাই। সবারই এখন ইচ্ছা টাইগার দেখবো, রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু ওঠা অব্দি হ্যাঁ কয়েকটা ছাগল, কয়েকটা ওই যে মা বলছে হ্যান্ডশেক করবে। হ্যান্ডশেক কেন, একটা মালা পরিয়ে একটা ছোট করে কিসও দিয়ে এসো। ওপরে উঠবে না, কিন্তু টাইগার দেখার শখ কিন্তু 16 আনা। হ্যাঁ এই যে বলছে দেখো আমি ওপরে উঠবো না, কিন্তু টাইগার দেখার শখ 16 আনা, ওইখানে ওপরে আছে। আর টিকিট কেটে আমরা শুধু দেখেছি হচ্ছে কয়েকটা ছাগল, কোনোটা শিং বাঁকা কোনোটা শিং সোজা, আর একটা হচ্ছে ব্লু শিপ, ওটা আদৌ ব্লু শিপ না, ওটা সাদা শিপ। আর 2-3টে হরিণ, হ্যাঁ যেটা আমার বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়, খুব একটা আলাদা কিছু না, আলিপুরও যেতে হয় না। তো দেখা যাক বাঘ মামার দেখা পাওয়া যায় কিনা। পাওয়া যাবে হাঁটছে, আচ্ছা তাহলে হাঁটছে, তাহলে তো দেখাই যাবে। আচ্ছা এখানে হচ্ছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। আমরা উঠলাম না কারণ বেরোবো, হ্যাঁ অ্যাজ সাচ জুতে আসার ইচ্ছা তো ছিল না, ড্রাইভার আমার পথে আছে যখন দেখে যাক। এখানে পাখি আছে, তোমরা যদি আসো তো দেখতে পারো। আমরা বাঘ মামার খোঁজে সাইডের রাস্তাটা দিয়ে এগোচ্ছি। ওই যে বাঘ দেখা গিয়েছে, দেখতে কত লোকের ভিড়, যদি একটা লাফ মারিস না। বেচারা বাঘ মামা অনেকক্ষণ হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে বসে পড়েছে। সত্যি এটা হৃষ্টপুষ্ট বাঘ। আমাদের আলিপুরে তো অ্যালসেশিয়ানকে একটু রং করে বসিয়ে দেয় বাঘ হিসাবে, সেটা নয়, তাও আবার দিনে দিনে খেতে দেয় না। তো এটা হৃষ্টপুষ্ট বাঘ, দেখে ভাল লাগলো। একটাই আছে। আচ্ছা এই বাঘ মামাকে দেখেই বেঙ্গল ন্যাচারাল মিউজিয়ামটা দেখেই গেলাম। এখানে অ্যাজ সাচ কিছু নেই, ফটোগ্রাফি অ্যালাউড নয়। এখানে নানান জায়গা থেকে পাখিটাকে এনে প্রিজার্ভ করে রাখা হয়েছে। এবারে নজরে পড়লো বেশ কিছু নেকড়ে বাঘের। তবে 110 টাকা পূরণ। মেশো বসে বসে দেখে পূরণ করেছে, আমরা একটু কষ্ট করেছি, কিন্তু 110 টাকা পূরণ। বাঘ দেখা হয়ে গেছে, ব্যাস শেষ। এই হনুমানগুলো শিও রাম সেতু বানানোর সময় কোনো বেয়াদপি করেছিল, তাই এখানে এনে পুড়ে দিয়েছেন। তবে দার্জিলিং জুর যেটা মূল আকর্ষণ রেড পান্ডা, সেটা কিন্তু এই যাত্রায় আর দেখানো হলো না। রেড পান্ডা আমি আগেও দেখেছি, কিন্তু ওই রেড পান্ডা দেখতে হলে খাড়াই পথ ধরে আবারও বেশ কিছু দূর যেতে হবে, তাতে মা দীপামণি এবং মেশোর বেশ কষ্টই হবে, তাই আমরা নেমেই যেতে থাকলাম। আচ্ছা ঢোকার সময় তো অনেক রেড পান্ডা নিয়ে জ্ঞান দিলাম, কিন্তু রেড পান্ডা আর দেখতে যাচ্ছি না। তোমরা যারা দেখোনি, আমরা তো দেখেছি রেড পান্ডা, তোমরা যারা দেখোনি আমাকে দেখে কল্পনা করে নিতে পারো। আমি এমনিতে ইয়েলো পান্ডা, কিন্তু আজকে এই যে লাল জামাটা পরেছি রেড পান্ডাই লাগছে, আর আমার পাশে গ্রিন পান্ডা, এই তো আমার পাশে গ্রিন পান্ডা আর আমি রেড পান্ডা। আরে ভাল্লু। তবে বেরোনোর আগে দেখলাম বেশ বড় একটা গোদা ভাল্লুক বসে আছে সবাইকে টাটা করার জন্য। ভাল্লুকটা কিন্তু খুব কিউট আর একদম হাতের নাগালেই বসে আছে। আর সবচেয়ে বড় কথা,
যেই সামনে ক্যামেরা নিয়ে যাচ্ছে ও কিন্তু খুব সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল। বলছি জু কমপ্লিট করে আমরা এবার এলাম পিস প্যাগোডা। চলো দেখাই, আমার সাথে দেখতে থাকো তোমরা। এই জায়গাটিও কিন্তু আমি আগে দেখেছিলাম, কিন্তু প্রথম চিনতে পারছিলাম না, তার কারণ সময়ের সাথে সাথে জায়গাটারও কিন্তু বেশ কিছু পরিবর্তন ঘটেছে। এখানে একটা প্রেয়ার রুম আছে, সেই প্রেয়ার রুমে আগে আমরা যাব, আর তারপরে আমরা দেখব বুদ্ধের জন্মকালের নানান কিছু ইতিবৃত্তান্ত। তো চলো আমার সাথে তোমরাও দেখতে থাকো। এখানে কিন্তু বললো ফটোগ্রাফি করতে পারবে, কিন্তু যখন প্রেয়ার হবে তখন কিন্তু ফটোগ্রাফি করা যাবে না। প্রেয়ার রুমে ঢোকার আগে নজরে পড়লো এরকম বেশ কিছু ছবি। এই ছবিগুলো দেখলে হঠাৎ করে ঈশপ ফেবলসের কথা মনে পড়ে না? আমরা যখন ছোটবেলায় ঈশপ ফেবলস পড়তাম তখন কিন্তু এরকম ধরনের ছবির সাথে সাথেই নীতি কথা লেখা থাকতো। হট করে যেন ছেলেবেলায় ফিরে গিয়েছিলাম এই ছবিগুলোকে দেখে। আর এই জায়গাটায় কিন্তু একদম কথা বলা নিষেধ। বেশ সুন্দর করে সাজানো এই মঙ্কের ছবি। আর চলো এখানে মা আর দীপামণির একটা ছবি তুলে দিই তাহলে। চলো এবার তবে মূল প্যাগোডাটায় যাওয়া যাক। সত্যি যেন পিস প্যাগোডাই বটে। এখানে পরম শান্তি এবং পরম তৃপ্তি যেন পাওয়া যাচ্ছে। তবে এখানে কিন্তু বেশ কিছু সিঁড়ি আছে। নিয়ম অনুযায়ী বুদ্ধদেবের কাছে যেতে হলে সিঁড়ি অতিক্রম করেই যেতে হয়। তবে এতগুলো সিঁড়ি অতিক্রম করে যখন এই বুদ্ধদেবের মূর্তি দেখবে তখন কিন্তু মনটা একদম শান্তিতে এবং তৃপ্তিতে ভরে যাবে। আর এই বুদ্ধদেবের মূর্তির চারপাশ দিয়ে কিন্তু বুদ্ধদেবের জন্মকালের নানান ইতিবৃত্তান্ত ছবি সাজানো আছে। চলো তোমাদের দেখাই তবে। যেমনটা এখানে দেখো, নৃপতি বিম্বিসার এখানে বৌদ্ধ ধর্ম গ্রহণ করছেন। আমরা ছোটবেলায় সেই যে লাইনটা পড়েছিলাম, নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদু নখকণা তার। কি সুন্দর করে সাজানো না এই জায়গাটা। এই ছবিটা দেখো, সেই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম বৌদ্ধদেবের জন্মের সময় রানী স্বপ্ন দেখলেন একটা সাদা হাতি এসে তার চারপাশে প্রদক্ষিণ করে পেটে ঢুকে পড়লো। কি অপূর্ব সুন্দর করে সাজানো না? অসাধারণ লাগলো এই জায়গা, সত্যি মন ভরে গেল। আর চলো এই বেলায় সেম জায়গায় আমার ছোটবেলায় আর এখনকার একটা ছবি তোমাদের সাথে শেয়ার করে নি। পিস প্যাগোডা দেখে
এবার আমরা চলেছি রক গার্ডেনের পথে। আর এই পথে চলতে চলতেই আবারও দেখা মিলল দার্জিলিং টয় ট্রেনের। এই দুদিনের সফরে আমাদের টয় ট্রেন চড়া না হলেও ওই যে বললাম, আমাদের মধ্যে সবারই কম বেশি একটা অপু দুর্গা বাস করে। তাই যখনই আমরা ট্রেন দেখি অবাক হয়ে তাকিয়ে থাকি আর আনন্দে ভরে ওঠে মনটা। আশা করি আমার সাথে তোমাদেরও কিন্তু একই অনুভূতি হয়। ওই যে দেখা গিয়েছে ধোয়া। টয় ট্রেন নিয়ে কিন্তু আমি সুন্দর একটা রিলস আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে আবারও লিঙ্কটা দিয়ে রাখলাম। রক গার্ডেন যেতে হলে কিন্তু একদম পাহাড়ের পদতলে যেতে হয়, আর সেই মতো আমাদের গাড়ি ফুল স্পিডে নিচে নামতে শুরু করেছে। আর যেতে যেতে পথে পড়লো এই অপরূপ চা বাগানের শোভা। দূরে অদূরে ওই সবুজ পাহাড় আর এই দিকে সবুজে ঘেরা চা বাগান, সব মিলে যেন একটা রোমাঞ্চকর মুহূর্ত। রক গার্ডেন নিয়ে কিন্তু আমার বেশ মজার একটা মেমোরি আছে। চলো যেতে যেতে এই গল্পই তোমাদের সাথে ভাগ করে নেওয়া যাক। এই নিয়ে আমার রক গার্ডেন তৃতীয়বার যাওয়া হবে। প্রথমবার যখন আমরা গেছিলাম তখন কিন্তু আমাদের সাথে ক্যামেরা ছিল না, তো মনটা একটু খারাপই হয়ে গিয়েছিল যে এত সুন্দর জায়গা আমরা ফ্রেম বন্দি করতে পারলাম না। তো সেদিনই ফিরে ম্যাল থেকে আমরা ক্যামেরা কিনেছিলাম, কোডাক কেবি10। আর পরের দিনই আবার একটা শেয়ার কার নিয়ে রক গার্ডেন এসে ওই ক্যামেরা দিয়ে ফটো তুলেছিলাম। সেই ক্যামেরা কিন্তু এখনো আমাদের বাড়িতে আছে, তবে রিলস করার যুগ তো আর নেই, তাই সেই ক্যামেরার ইউজ হয় না। তবে ক্যামেরার সাথে সাথে স্মৃতিগুলো কিন্তু একদম তরতাজা আছে। তো চলো গল্প করতে করতে পৌঁছে গেলাম রক গার্ডেন। চলো তবে তোমাদেরকে নিয়ে প্রবেশ করি রক গার্ডেন, আর আমি মিলিয়ে দেখি আমার পুরনো স্মৃতির সাথে এখনকার রক গার্ডেন মেলে কিনা। তো এলাম রক গার্ডেন। এই এতক্ষণে একটা প্লেস দেখলাম যে একদম এক আছে, আমরা তো আগে দেখেছিলাম একদম এক আছে। আর এটা যদি বলো যে গ্যাংটকে তোমরা যদি বাকথাং ফলস দেখে থাকো, বাকথাং ফলস আর এটা একদম এই সরি বাকথাং না বানঝাকরি ফলস, বানঝাকরি ফলস আর এই ফলসটা একদম প্রায় একই রকম, ভীষণ সুন্দর লাগে। তো চলো আমার সাথে দেখো। এই হচ্ছে অবস্থা, কিভাবে পলিউশনটা হয় দেখো শুধু একবার। এর মধ্যে প্লাস্টিকের বোতল, হাওয়াই চটি, আরো কি সব দেখলাম। মোটামুটি মানুষ নিজেও খাবে, ঝর্ণাকেও খাওয়াবে, পলিউশনও করবে। ঢুকতেই কিন্তু মনটা খারাপ হয়ে গেল মানুষের এই কুকীর্তি দেখে। কবে যে মানুষের সেন্স হবে এটাই বোধহয় একটা বিশাল প্রশ্ন রয়ে গেল। আচ্ছা, এটাই টপটা দেখার জন্য কিন্তু বেশ খাড়াই পথ যেতে হয়। এটা এর আগেও আমরা যখন গেছিলাম গেছি, তো বুঝে শুয়ে যেতে হবে। অলরেডি মা আর দীপামণি বসে পড়েছে। চলো দূরে অদূরে ওই রাস্তাটা দেখো, যে রাস্তা দিয়ে আমরা রক গার্ডেন এলাম। এখনো বেশ কিছু গাড়ি আসছে, আর আমরা কিন্তু একটু কষ্টসাধ্য করেই মিডিল পার্টটায় উঠতে থাকলাম। আর আমার মনে পড়তে থাকলো নানান স্মৃতি, তার কিছু ঝলক আমি এখানে দিয়ে রাখলাম। আর এই স্মৃতিগুলো কিন্তু ফ্রেম বন্দি করেছিল সেই কোডাক কেবি10 ক্যামেরা। তবে 2024 এসে দেখলাম যে প্রকৃতি সেরকম কিছু চেঞ্জ না হলেও চেঞ্জ এসেছে মানুষের কৃত্রিম ভাবনা চিন্তায়। মানে সত্যি কিচ্ছু বলার নেই, এরকম একটা সুন্দর জায়গায় কি করে যে মানুষের মনে হয় যে আমি এখানে বোতল ফেলবো, চিপস ফেলবো, অ্যাপি ফিস ফেলবো। এগুলো দেখতে সত্যি খুব খারাপ লাগে, সত্যি খুব খারাপ লাগে। যাক গিয়ে অত ভেবে আর কাজ নেই, আমরা এসে পড়েছি মিডিল পার্টটায়। আর তিনজনকে বসিয়ে দিয়েছি বেশ সুন্দর একটা জায়গায়। আর আমি এবার যাব টপ পার্টটায়। এরা তিনজন আর যাবে না, কারণ খাড়াই পথ ধরে যেতে সত্যি একটু কষ্ট হচ্ছে। আর একটু উপরে উঠলে ফার্স্টটা পুরো দেখা যাবে।
মনে খালি ওই গানটা বাজছে, মন হলো আজ ঝিলিমিলি আকাশি আজ তোরা, না 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 না। সবাই তো আমার পেট নিয়ে ভীষণ জোক মারে। আমার মনে হয় এখানেই যদি আমি রক গার্ডেনে আপার ফলস আর লোয়ার ফলস এর মাঝখানে যদি দুবার মানে যাতায়াত করি, একদিনে আমার 0 ফিগার করি না হয়ে যাবে। একটু কষ্ট হলেও যখন টপ পার্টটায় উঠলাম তখন কিন্তু মন ভরে উঠলো অফুরন্ত আনন্দে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিজের মতো বেশ কিছু সেলফি তুলে আবারও আমরা ফিরে চললাম এক রাশ আনন্দ নিয়ে। আর এই ফিরে এসেছি সেই হেরিটেজ স্টেশন দার্জিলিংয়ে। তবে এবার আমাদের একটা ভালো হোটেলের সন্ধান করতে হবে যেখানে মধ্যাহ্ন ভোজটা সারা যায়। চলো দেখি কোথায় যাওয়া যায়। রক গার্ডেন দেখে আমরা এবার খেতে আসলাম হোটেল মহাকাল। আমরা শুনেছিলাম, এগুলো তো আগে ছিল না, এখন হয়েছে। তো শিলিগুড়িতে আমরা যখন ব্রেকফাস্ট করছি নাম এখানে আসার দিন, সেদিন বললাম তোমরা একবার মহাকালে অবশ্যই ট্রাই করো। তবে মহাকালে একবার ট্রাই করতে এসেছি, তো দেখা যাক, তোমাদেরকেও দেখাবো, আমার সাথে দেখতে থাকো। আচ্ছা, এটা কিন্তু একদম এই যে কেভেন্টাস, এই যে ওই দিকটা কেভেন্টাস পড়ছে আর ওই দিক দিয়ে ম্যাল উঠে যাচ্ছে, তার সামনে কিন্তু একদম মহাকাল রেস্টুরেন্টটা। দার্জিলিং গেলে হোটেল মহাকাল কিন্তু অবশ্যই ট্রাই করো, হাইলি রেকমেন্ডেড। কম দামে ভালো মানের বাঙালি থালি খেতে হলে এখানে অবশ্যই এসো। ম্যালে কিন্তু আরেকটাও বেঙ্গলি রেস্টুরেন্ট আছে 16 আনা বাঙালি, যেটা কলকাতার একটা ব্রাঞ্চ, কিন্তু ওখানে খাওয়া যথেষ্ট কস্টলি। তাই ভালো পরিবেশের মধ্যে বেশ সুস্বাদু বাঙালি খাবার খেতে হলে এখানে অবশ্যই এসো। তোমাদের জন্য আমি মেনু কার্ডটা এখানে প্রেজেন্ট করে দিলাম, তোমরা পজ করে দামগুলো দেখে নিও। আর এখানে কিন্তু চাইনিজ ডিশও পাওয়া যায়, তবে আমি তোমাদের রেকমেন্ড করব বেঙ্গলি ডিশই নেওয়ার জন্য। আর আমরা নিয়েছিলাম মাটন থালি। মাটন থালিতে ছিল সোয়াবিনের তরকারি, আলু চোখা, ডাল, পেঁয়াজি, মাটন, দই, চাটনি আর ফাইন চালের ভাত। অসাধারণ ছিল লাঞ্চটা, দাম 240 মাত্র। চলো লাঞ্চ পর্ব শেষ করে এবার তবে হোটেলে ফিরে একটু ঘুমিয়ে নেওয়ার পালা। কাল কিন্তু আমাদের দার্জিলিং এর অন্তিম দিন। কাল আমরা যাব মিরিক আর গোপালধারা টি গার্ডেন। তোমাদের তো আমি সবই দেখাবো, আর তার জন্য করতে হবে একটু অপেক্ষা পরের পর্বটার জন্য।
ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আর যারা নতুন দেখলে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি নতুন ভিডিও দিলে অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখানেই তবে শেষ করা যাক আজকের পর্ব। আর যেতে যেতে তোমরা এনজয় করো এক নেপালি বন্ধুর অসাধারণ গান। नेपाली मन्दिरको रोचक